আশা করি ভালো আছেন। আমার প্রাণঢালা প্রীতি ও শুভেচ্ছা সবার জন্য। আজকে আমার বিষয় প্রশ্ন উত্তর পর্ব, এবং যিনি প্রশ্ন করেছেন কয়েকদিন আগেও উনি একবার প্রশ্ন করেছিলেন। ওনার নাম মেহেদি হাসান, বয়স 20 কি 21। উনি বলছেন উনি লেখাপড়া তেমন জানে না। আচ্ছা, মেহেদি হাসান, আপনাকে ধন্যবাদ, প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার শুভ কামনা করি। আপনি দুঃখ করে বলছেন আপনি লেখাপড়া বেশি জানেন না। এটা দুঃখের কথা না। পৃথিবীর আজকে যে সমস্ত আবিষ্কার উদ্বোধন যাদের যাদের দ্বারা হয়েছে, যারা এর উদ্যোক্তা বা সূচনা করেছেন, সে সময় কোনো স্কুল কলেজ ছিল না। কাজী আজকের জগতের যে সভ্যতা এর যারা সৃষ্টি করেছে, তারা কোনো স্কুল কলেজ বা কোনো বিদ্যালয় থেকে মানে শেখে নাই, তাদের কোনো সার্টিফিকেট নাই। কাজে আপনি যেটা ভাবছেন যে উচ্চশিক্ষিত ডিগ্রি নেওয়া, তারপরে পরীক্ষা জিপিএ 5 পাওয়া, এগুলো বোধহয় এখানে বোধহয় সব জ্ঞান না। জ্ঞান সে যেটা ভাববে, তার ভিতরে যে প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তর খুঁজতে যেয়ে সে জ্ঞান অর্জন করে, এবং এই প্রক্রিয়ায় সে ধাপে ধাপে জ্ঞানীর থেকে মহাজ্ঞানী হয়, পণ্ডিত হয়। এবং পৃথিবীর সব জ্ঞানী পণ্ডিতরা কোনো স্কুল কলেজে পড়ে নেই। মেহেদি হাসান, আপনি দুঃখ নেবেন না। ওই জ্ঞানী লোকদের সংজ্ঞা ভিন্ন, কিন্তু আমরা যেটা জানি যে ডক্টরেট ডিগ্রি নিলে জ্ঞানী হয়, উচ্চশিক্ষা নিলে জ্ঞানী হয়। এটা ভুল। জ্ঞানী যে কোনো মানুষ ভিতরে জ্ঞান থাকতে পারে। যাই হোক, আপনার প্রশ্ন হলো এই যে আমি বলছেন যে শাহাদাত ভাই, আপনার বিভিন্ন বক্তব্যে মজদুর শ্রেণী, ওয়ার্কার শ্রেণী বা কমিউনিস্ট পার্টি, এসব আপনার বিভিন্ন বক্তব্যে ভিডিওতে আমি দেখে আসছি। এখন যদি ওয়ার্কার শ্রেণী ক্ষমতায় আসে বা কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে, তাহলে দেশে প্রচালিত যে সমস্ত দল, এই যে আওয়ামী লীগ, বিএনপি, এই যে তবে জাতীয় পার্টি, এসব দলের কি হবে, বা যারা যারা মানে অতীতে যারা খারাপ করছে তাদের কি হবে, আমরা তাদের কি করব? আমি এই সমস্ত কথার উত্তর খুব সংক্ষেপে দিব। প্রথমে হয়েছে কি, কমিউনিস্ট পার্টি বা ওয়ার্কার শ্রেণীর পার্টি কমিউনিস্ট পার্টি প্রতিশোধবাদী না। এদের উদ্দেশ্য, কমিউনিস্টদের উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া নয়। তাদের রাষ্ট্র পরিচালনার তথ্য আছে, বৈজ্ঞানিক তথ্য আছে। দান্দিক বস্তুবাদের আলোকে তারা সমাজ বিশ্লেষণ করে এবং সে অনুযায়ী তারা একটা সংবিধান করে। কমিউনিস্ট পার্টি একটা সংবিধান দিবে। আর বিগত সময়ে যে সংবিধান আমরা জানি, সংবিধান একটাই, পুঁজিবাদী সংবিধান, এবং এর পৃষ্ঠপোষক সাম্রাজ্যবাদ। কাজী ওই পাকিস্তানের সময়ের যে সংবিধান, তারপরে 71 পরের যে সমস্ত সংবিধান, তারপরে বঙ্গবন্ধুর সময়ের সংবিধান, এই এরশাদের সময়ে, জিয়াউর রহমানের সময়ে, হাসিনা বেগমের সময়ে সংবিধান কিন্তু একটা, সেটা হলো শোষণ নিপীড়ন থাকে, পুঁজিবাদের প্রাধান্য থাকে, পুঁজিবাদী সংবিধান।
সংবিধান একটাই, শুধু দল পরিবর্তন হয়, চেয়ারটা, যে রাষ্ট্রের পরিচালনার যে সমস্ত পদ্ধতি, ওগুলার সবার এক, পুঁজিবাদী সংবিধান। এখন পুঁজিবাদী সংবিধান বা কমিউনিস্টের ক্ষমতা এলে আপনার মূলত জানতে ইচ্ছে হয়েছিল যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এদের কি হবে। উত্তরে বলবো, ওই যে অতীতকালে রাজা বাচ্চারা, মোগলরা, ইংরেজরা, ব্রিটিশরা এদেশ শাসন শোষণ করেছে। শাসন শোষণ না, ডাকাতি করেছে। ডাকাতি করতে এরা এদেশে এসছিল, ডাকাতি করে ধন সম্পদ নিয়ে চলে গেছে, থাকতে পারে নাই। এবং মোগলরা বা ইংরেজরাও ভাবছে কি আমরা এখানে চিরকাল থাকব, কিন্তু সেটা সম্ভব হয় নাই। এবং মোগলদের বাড়িঘর, জমিদারদের বাড়িঘর, রাজা বাচ্চাদের বাড়িঘর দেখলে হয়তো দেখেছেন কোথাও, এই বাড়িঘরগুলা ক্ষয়ে ক্ষয়ে পড়ছে, ঘুণে ধরছে। এই বাড়িগুলা কোনো বসতি নাই, তাদের বংশধর নাই। এবং এই যে রাজা বাচ্চাদের যে প্রসাদ, যে বিশাল বিশাল বাড়ি ঘর দুয়ার, বা ইংরেজরা এখানে যে উন্নতি করছে, বা রাজা বাচ্চারা যদি কিছু করে থাকে হয়তো বা করছে, কিন্তু রাজাদের যে বদনাম, প্রজা নির্যাতন। এবং মুকসদপুরের কোনো এক রাজাকে রোজ সন্ধ্যায় তার দরবারে একটা মেয়ে লোক দিতে হতো, রোজ একটা করে মেয়ে লোক দিতে হতো। এরকম অসংখ্য রাজাদের অত্যাচারের কাহিনী জানা আছে। এটা বলতে গেলে অনেক সময় লাগবে। আপনার প্রশ্ন ছোট, কিন্তু উত্তর দিতে গেলে অনেক সময় লাগে। আমি সংক্ষেপে দেব। কাজী রাজাদের অত্যাচার নির্যাতন হয়েছে এমনভাবে, এজন্য কিন্তু রাজাদের কোনো মৃত্যু দিবস পালন করা হয় না। আর ব্রিটিশদের কোনো, শাহজাহান বলেন, আওরঙ্গজেব বলেন, দারা সুজা বলেন, ব্রিটিশ কোনো নেতাদের জন্মদিবস পালন হয় না। ইংরেজদের কোনো জন্মদিবস পালন হয় না। এবং নিন্দা করে রাজা, বাদশাহ, ব্রিটিশ, ইংরেজ এদেরকে নিন্দা করে। এবং এদের কি করে, এই যেমন এদের মৃত্যু দিবস পালন করা হয় না। এবং এদের যা কিছু করেছিল এদেশে, এরা তাদের, মোগলরা তাদের দেশ থেকে টাকা নিয়ে আসে নাই, ইংরেজরা ব্রিটেন থেকে টাকা নিয়ে আসে নাই। এদেশে তাদের রাজবাড়িগুলা যে করেছে, বিশাল বিশাল বাড়ি, আমার বহু রাজবাড়ি আমি দেখেছি। এই সমস্ত রাজবাড়ি যে করছে, যে খরচ, বিশেষ করে তাজমহলের 3 লক্ষ শ্রমিক কাজ করছে। এবং এই শ্রমিকদের বেতন এবং তাজমহলের খরচ, শাহজাহানের কোনো ব্যবসা ছিল না, রাজা বাদশাদের কোনো ব্যবসা থাকে না, তারা কোনো চাকরি করে নাই। এরা বাঙালি জাতির করের টাকা, এদেশের করের টাকা, খাজনার টাকা, জনগণের টাকায় তারা এই বিলাসবহুল বাড়িঘর করেছে। এবং তার জন্য তারা কি পাচ্ছে? নিন্দা পাচ্ছে, নানান ভাষায় নিন্দা করছে। একটা উদাহরণ আছে চীনের জনবহুল রাস্তার পাশ দিয়া চীনের বিশ্বাসঘাতক, চীনের অত্যাচারী রাজাদের মূর্তি বানানো আছে। রাস্তার পাশ দিয়া লোকেরা হেঁটে গেলে যাতে তাদের গায়ে থুতু মারতে পারে, রাস্তার পাশ দিয়া চীনা রাজাদের মূর্তি করা। এবং মানুষ যখন যায় তাদের মূর্তির উপরে থুতু ফেলে, কেউ স্যান্ডেল খুলে পিটান দেয়, কেউ লাঠি দিয়ে একটা আঘাত করে। চীনা অত্যাচারীদের এই হলো রাজারা এই সম্মান পাচ্ছে। বাংলাদেশে অবশ্য এটা নাই, হতেও পারে। বাংলাদেশের অত্যাচারীরা বিকৃত মস্তিষ্কে যে সমস্ত দেশ পরিচালনা করেছে দেশে, পাকিস্তানিরা এবং ৭১ পরে যারা, তাদের হয়তো বা এরকম করেও বসতে পারে। গুলিস্তানের পাশ দিয়া, ফার্ম গেটের পাশ দিয়া তাদের মূর্তি বানিয়ে লোকেরা যাবে,
তাদের গায়ে থুতু ফেলবে, তাদের মাথার উপরে স্যান্ডেল দিয়ে বাড়ি মারবে, এরকম হতে পারে। কিন্তু এগুলো প্রতিশোধ। আমি এখানে আপনি যারা আপনার দ্বিতীয় প্রশ্নের কথা বলতেছি, আর প্রথম প্রশ্ন, কাজী এটা প্রতিশোধ নিচ্ছে তারা। আর কমিউনিস্ট পার্টি কোনো প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষমতা আসবে না। আপনার দ্বিতীয় প্রশ্ন আলাপ করছি, কমিউনিস্ট পার্টি একটা সংবিধান দেবে, সেই সংবিধানটা বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক সংবিধান। এই সংবিধানে আপনার পুঁজিবাদ সাম্রাজ্যবাদ এগুলো থাকবে না। শোষণহীন সংবিধান, শোষণহীন সংবিধান। এই সংবিধান সৃষ্টি করবে বিপ্লবী শ্রমিক, কৃষক এবং সর্বপ্রকার মেহনতি মানুষরা এই সংবিধান সৃষ্টি করবে। এই সংবিধান থাকবে একমাত্র মঙ্গলের জন্য, সবার, ধনী গরিব এবং অতীতে যারা অপরাধ করেছে সবার জন্য এক বিধান, বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থা। বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থাটা ধীরে ধীরে কমিউনিজমের দিকে যাবে, সাম্যবাদের দিকে যাবে, এবং সাথে সাথে বিভিন্ন শ্রেণীগুলো লোপ পেতে থাকবে। কাজেই কমিউনিস্টরা বা ওয়ার্কার শ্রেণী ক্ষমতায় এলে কি হবে এটা আপনি জানতে চেয়েছেন, আমি তার উত্তর দিচ্ছি। কমিউনিস্ট পার্টি ক্ষমতায় এলে একটা সংবিধান দেবে, পূর্বতন সংবিধানটা পুড়িয়ে ফেলবে, পূর্বতন সংবিধান থাকবে না, ওয়ার্কার্স ক্লাসের সংবিধান, অর্থাৎ বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক সংবিধান। ওই যে পূর্বতন যে সমস্ত দল বিখ্যাত মস্তিষ্কে যারা ছিল, যেমন একটা উল্লেখযোগ্য ঘটনা বলি, ইউনূস সাহেবের একটা বিখ্যাতি মস্তিষ্ক ইউনূস সাহেব, যাকে নোবেল পুরস্কার দিয়েছে। আর এক বিকৃতি মস্তিষ্ক বার্মার সূচি না কি যেন নাম, সেই মহিলাকেও দিয়েছে। সেই মহিলা বার্মার লক্ষ লক্ষ নাগরিকদেরকে তাড়িয়ে দিয়েছে মুসলমান অপরাধে। বাংলাদেশে ইউনূস সাহেব এসছে অনেক, এতে তার পিছনে অনেক প্ল্যান পরিকল্পনা ছিল, কিন্তু সে প্রথম আসে নাই। দূরে থেকে সে দেশের ছাত্রদের, যারা ভার্সিটির ছাত্র, এমন 8-10টা ছাত্র, এই বালিকাদেরকে দিয়া কোঠা আন্দোলনের নামে একটা আন্দোলন শুরু করে। এই আন্দোলনে এক পর্যায়ে যে ফেসিবাদের দল, অর্থাৎ আওয়ামী লীগ, ভারতীয় সম্প্রসারণবাদ বা আধিপত্যবাদের এখান থেকে বিদায় নিতে হয়েছে। এবং সবাই বলে হাসিনা পালিয়ে গেছে। আমরা জানি হাসিনাকে রাষ্ট্রের মিলিটারিরা প্লেনে উড়িয়ে ভারতে রেখে আসছে। বলছি কি নিরাপত্তার জন্য, তার নিরাপত্তার জন্য রেখে গেলাম, তারাও রেখে দিয়েছে। পালিয়ে গেলে তো রাত্রে পালিয়ে যায়, কেউ জানতে পারে না। আরে তো 11টার সময় সরকারি প্লেনে মিলিটারিরা তাকে উঠিয়ে দিয়েছে এবং পৌঁছে দিয়েছে ভারতে। ভারত বলে নাই যে তোমার দেশের হাসিনাকে আমাদের দেশে পাঠাও, ভারত তাকে ডাকে নাই, এরা দিয়ে আসছে। যাই হোক, পালিয়ে গেছে, সবাই বলে পালিয়ে গেছে, আমিও তাই বলি পালিয়ে গেছে। এখন যে পালিয়ে যাওয়ার পরে এই যে বিকারগ্রস্ত কোনো জাতির, কোনো দেশের রাষ্ট্র পরিচালনা যদি কোনো বিকারগ্রস্ত অসুস্থ কোনো গোষ্ঠী ক্ষমতায় আসে, সেই রাষ্ট্রের কোনো ভবিষ্যৎ থাকে না। ঠিক আমাদের ওরকম হয়েছে। বিকারগ্রস্ত ইউনূস সাহেব, তার ফ্যাসিবাদের সাথে তার কিন্তু কোনো দ্বন্দ্ব সংঘাত ছিল না। আওয়ামী লীগের সাথে, হাসিনার সাথে তার কিছু ছিল না। তার ছিল মামলা, তার ছিল কেস, তার ছিল ওই যে ব্যবসা, ওই
গ্রামীণ ব্যাংকের ব্যবসা। হাসিনার সাথে তার কোনো বিবাদ ছিল না, বরং হাসিনা তাকে 60 কোটি টাকা দিয়েছিল তার এই ব্যাংক ব্যবসার জন্য। এখন ইউনূসের একটা মাত্র ইস্যু তার নিজের অপরাধ ঢাকার জন্য, জেল থেকে মুক্তি পাওয়ার জন্য। এবং সে দেখলো বাংলাদেশের ছাত্র বা পাবলিকের ভিতরে আওয়ামী বিরোধী একটা অংশ বা আওয়ামী লীগ বিক্ষুব্ধ লোকজন এখানে ইস্যুটাকে তারা ইউজ করে, এবং আমেরিকান নেতৃত্বে আমেরিকান অর্থে এগুলো হয়। আমেরিকার এখানে স্বার্থ কি? আমেরিকা হলো বা ভারতের আধিপত্য তাড়িয়ে দিয়ে বাংলাদেশকে দখল করা, বা তার ঘাঁটির দরকার আছে, বঙ্গোপসাগর তার দরকার আছে, এটা আমেরিকার স্বার্থ। এইসব কারণে বিকারগ্রস্ত একটা সরকার আসে। কাজে বিকারগ্রস্ত সরকার আসে, ওই জাতির কোনো ভবিষ্যৎ থাকে না। আমি বোধহয় একটু অন্য প্রসঙ্গে চলে গেছি। এটা আমার প্রসঙ্গ না, বা এটা আপনার প্রশ্ন না। এই প্রশ্ন আমরা আসলে কি করব? আমি সরি, কমিউনিস্ট পার্টি এলে এই সমস্ত বিকারগ্রস্ত লোকজন এবং বিকারগ্রস্ত দল পার্টি কমিউনিস্ট সংবিধানে এগুলা লুপে যাবে, শুকিয়ে মরবে। এদেরকে পিটিয়ে মারতে হবে না, ফায়ারিং স্কোয়াডে গুলি করা লাগবে না। সংবিধান, কমিউনিস্ট পার্টির বৈজ্ঞানিক সংবিধান দেওয়া হবে। সেই সংবিধানে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী সকল ব্যবস্থা এখানে বিলুপ্ত হয়ে যাবে। এখানে প্রতিশোধের কোনো বিষয় নাই। যেমন মেহেদী হাসান, আপনি প্রশ্ন করলেন যে কমিউনিস্টরা ক্ষমতায় এলে বা ওয়ার্কার্স পার্টি ক্ষমতায় এলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এদের কি হবে? এদের কিছুই হবে না, কিছুই হবে না। এটা একটা সংবিধান দেওয়া হবে। এই সংবিধানে পুঁজিপতির দল, সাম্রাজ্যবাদ তাদের দালাল, সেই সংবিধানেই এগুলো শেষ হয়ে যাবে। এখন সমাজতান্ত্রিক ব্যবস্থা, বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থা কিভাবে হবে আপনি এটা প্রশ্ন করেন নাই। আমি আমার থেকে উদ্যোগ নিয়ে বলছি। বৈজ্ঞানিক সমাজতন্ত্রে আপনার ওই ক্রমের প্রথম থেকেই এর জমিতে যৌথ উৎপাদন ব্যবস্থা, গোটা সমাজ ব্যবস্থার উৎপাদক শ্রেণী, কলে কারখানার শ্রমিক সব যৌথভাবে উৎপাদন ব্যবস্থা হবে। যৌথভাবে উৎপাদন ব্যবস্থা হতে গেলে এই মালিকানা আর থাকবে না, একক ব্যক্তিগত মালিকানা আর থাকবে না, বা ব্যক্তিগত ধন সম্পত্তি এগুলো থাকবে না। এগুলো সংবিধানে করবে। কোনো ব্যক্তি পুলিশ দিয়ে পিটিয়ে করবে না, পুলিশ ঝাঁকে ঝাঁকে পুলিশ এসে এগুলো করবে না, এটা সংবিধান করবে। আর একটা কথা আছে যে সংবিধানে যদি করে তাহলে তো একটা শক্তি লাগবে। এটা হচ্ছে শ্রেণী সংগ্রামের কথা বলছি। মালিক শ্রেণীর বিরুদ্ধে শ্রমিক শ্রেণী, অর্থাৎ যৌথ কর্মের যে বাহিনীটা, এটা তখন তার তো একটা নিজস্ব ফোর্স লাগবে। এই সমাজতন্ত্রের বিধানের জন্য একটা নিজস্ব ফোর্স লাগবে। এই ফোর্সটা ওই আইয়ুব খানের মিলিটারি, ওই বঙ্গবন্ধুর হাতের মিলিটারি, ওই এরশাদের হাতের মিলিটারি, ওই জিয়া সাহেবের হাতের মিলিটারি, ওই হাসিনা বেগমের হাতের মিলিটারি, খালেদা বেগমের হাতের যে মিলিটারি পয়দা হয়েছে, ওরা যে মিলিটারি জন্ম দিয়েছে, ওরা যে সেনাবাহিনীর বা আনসার বিডিআর জন্ম দিয়েছে, ওদের হাতে এরা লালিত পালিত হয়ে ওদের মতাদর্শ এই সমস্ত সেনাবাহিনী, মিলিটারি, পুলিশের ভিতরে। কাজে কমিউনিস্ট পার্টির সমাজতান্ত্রিক মনোভাবের যে মিলিটারি, এটা আমরা কোথায় পাবো? এটা গণবাহিনী, এটা মিলিশিয়া, সমাজতান্ত্রিক মিলিশিয়া বা জনগণের ভিতর থেকে শ্রমিক, কৃষক, কমিউনিস্ট, যুব সংঘ, এখান থেকে এই সংবিধান রক্ষা করা, এই সংবিধান প্রতিষ্ঠা করার যে ফোর্সটা, এই ফোর্সটা হলো গণবাহিনী, অর্থাৎ কমিউনিস্ট ফোর্স, মিলিশিয়া।
একটা মিলিশিয়া আসবে। পূর্বতন যে সমস্ত কথা বললাম, ওই যে আইয়ুব, জিয়া, হাসিনা, খালেদা, তাদের হাতের যে মিলিটারি, এটা দিয়ে হবে না। ওই মিলিটারিরা এগুলা তার সম্ভব না। এখন আমাদের বাংলাদেশের রাজনীতিতে এই যে বালক বালিকাদের যে একটা উল্লফন, এবং মূলত আসছে, যদিও একটা গণতান্ত্রিক বিএনপি সরকার দেখি, আসলে এটা না, এটা হলো ওই যে বিকারগ্রস্ত ইউনূস সাহেবের যে দলটা, ওটাই ক্ষমতা আছে, ওই দলেরই সব কিছু বিএনপি করে যাচ্ছে, ভিন্ন কিছুই নাই, ভিন্ন কিছুই নাই। এবং ওই বিকারগ্রস্ত, যদিও তারেক সাহেব বা বিএনপি ভিন্ন ভিন্ন দল, কিন্তু দল ভিন্ন হলেও তাদের পলিসি, তাদের আদর্শ এক। ওই খোদাই দুনিয়া, শরিয়া আইন ইত্যাদি ইত্যাদি, মূলে তাদের সারে তারা এক। কাজেই তারা এই বিকারগ্রস্ত যে যাত্রাটা আমাদের দেশে হলো, বিকারগ্রস্ত যে লোকগুলো আমার একটা জাতির ক্ষমতা গেল, কাজেই আমাদের জাতির ভবিষ্যৎও অন্ধকার, কোনো ভবিষ্যৎ নাই। বিকারগ্রস্তদের দিয়ে কিছু আশা করা যায় না। কাজী মেহেদী হাসান, আপনাকে অবশ্যই আমার কথাগুলো মন দিয়া বুঝতে হবে যে আমরা ক্ষমতায় এসে করব কি? আমরা ক্ষমতায় এসে প্রতিশোধ নেব না। ক্ষমতায় এসে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রোগ্রাম বা রাষ্ট্রের একটা সংবিধান, সেটা কমিউনিস্ট সংবিধান, যেটা রচনা করবে বিপ্লবী ওয়ার্কার্স এবং সকল উৎপাদক শ্রেণীর লোকেরা। এবং 300 আসনে পার্লামেন্টে সব জায়গায় শ্রমিক কৃষকের লিডাররা আসবে ক্ষমতায়, তারা আসবে। এবং এভাবে আপনার দুটো প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। আমি এখন সময় আছে হাতে, একটু বিভিন্ন জায়গায় পতাকাটা হাঁটতে হাঁটতে শুনি, নানান ধরনের কথা শুনি, তার একটু উত্তর দিচ্ছি। চায়ের দোকানে বসে আলাপ হয়, বলে কি যে আমাদের দেশে কি এই হাসিনার বিপরীত কোনো লোক নাই? বলা বলি করতেছে যে এরশাদ ক্ষমতা এসেছিল, এরশাদ থাকার পরে তার বউ নেতা হলো, আবার জিয়া সাহেব থাকলো না, তার স্ত্রী এসে গেল। কাজে দেখা যাচ্ছে কি, যে নেতা মারা যায়, তার স্ত্রী অথবা তার শালা অথবা তার ছেলে এখানে রাজনীতিতে আসে। তা আমি ওই চার দোকানে বসে শুনতেছিলাম। বেশ আমার দেখে মনে হলো খুবই সাধারণ কাজকর্ম করে খায়, গায়ে একটা গেঞ্জিরে গায়ে ধরে গেঞ্জিরে কাঁধের উপর ফেলানো, এবং বলতেছে তাহলে কি এই দেশে কোনো মানুষ নাই? বিএনপি চলে গেল, এদেশে কি কোনো মানুষ ছিল না যে তার বউকে প্রধানমন্ত্রী বানায় এদেশের মানুষ? এরশাদ চলে গেলে আর কি লোক নাই যে তার রওশন বেগমকে নিয়ে মানুষ মাতামাতি করে? ওই লোকটা অনর্গল বলে যাচ্ছিল, আমি হুবহু ওই লোকটার কথা বলছি। বলতে বলতে যে বললো যে ইসে এখন তো ওই যে জিয়া সাহেবের ছেলে, যারা কোনোদিন রাজনীতি করে নাই, ওই বিকারগ্রস্ত ইউনূস, যারা কোনোদিন রাজনীতি করে নাই, বলতে আর বললো কি হাসিনা চলে গেছে, সেজন্য কি এদেশে কোনো লোক নাই যে তার পুতুল আসতে হবে, তার ছেলে জয়কে আসতে হবে? এদেশে কি কোনো মানুষ নাই? আমি চুপ করে কথাগুলো খুব খেয়াল করে শুনতেছিলাম। আমি দেখেছি অনেক সময় ওই যে খুলনার এক গাজী ছিল, খুলনা পৌরসভার চেয়ারম্যান, নামটা এই মুহূর্তে ভুলে গেছি, বেশ পপুলার লোক, উনি ভাসানী নেপ করতেন। গাজী সাহেব মারা যাওয়ার পরে খুলনায় কি কোনো লোক ছিল না, তার বউ চলে আসলো রাজনীতিতে, এবং তাকে নিয়ে খুলনার মানুষ মাতামাতি। এই যে ধারাবাহিক যে একটা পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক, বাইতান্ত্রিক, শালাকেন্দ্রিক তান্ত্রিক যে ব্যবস্থাটা, গ্রামেও দেখবেন কোনো চেয়ারম্যান মারা গেলে তার মেয়ে প্রার্থী হয়, তার স্ত্রী প্রার্থী হয়, এবং বিপুল ভোটে জয়ী হয়। কাজী এটা কি আমরা দেশের
মানের সমস্যা বলবো, নাগরিক মানের সমস্যা বলবো, না কি বলবো? এটার একটা বেসিক কারণ আছে, এর একটা মতাদর্শ আছে। এটা অনেক সুদূর থেকে আসছে, অর্থাৎ বিদেশি বিদেশি ডাকাতদের দ্বারা, মোগল, রাজা বাদশাহ, তারপরে ব্রিটিশ, এই ধারাবাহিক এখান থেকে এইগুলো আসছে দালালি করা। তারপরে ভারতীয় মীর জাফর টাফর ইত্যাদি, এখান থেকে এই জিনিসটা আসছে। শ্রমিক শ্রেণী বা দেশশ্রমিক কোনো লোকের এখানে কোনো মূল্য নাই। এটার একটা কারণ আছে। কারণটা, বেসিক কারণটা হচ্ছে কি, এদেশে কোনো দিন কোনো নেতা, দেশপ্রেমিক নেতা ক্ষমতায় বা সমাজ আমরা পাইনি। গ্রামেও পাইনি, শহরেও পাইনি। কোনো সব যা পেয়েছি সব দালাল গরিব গোষ্ঠ খাইয়ে ভোটে কোটি কোটি টাকা ব্যয় করে সে নেতা হয়ে যায়। কাছে জনগণকে যে শিক্ষাটা দিবে এটা বুর্জোরা দেয় না। এর ভিতরে আবার আরেকটা জিনিস আছে, মিলিটারি কেন প্রতিটি কাজে থাকে। এদেশে কাউকে ক্ষমতায় আসতে হলে মিলিটারি কাঁধে ভর দিয়ে আসতে হয়, আবার কেউকে খেদাতে হলে মিলিটারি কাঁধে হাত দিয়েই তাকে পালাতে হয়। মিলিটারি আমাদের এই দেশের এত রাজনীতির উল্টোপাল্টার ভিতা, রাজনীতির পরিবর্তন, মিলিটারিদের আবার শিক্ষা পেয়েছে যে রাজনীতিতে মজাটা কোথায়। রাজনীতির মজাটা মিলিটারিও বুঝছে। কাজে রাজনীতির মজাটা ওই যে জিয়া সাহেবের বেগম, তার ছেলে, রাজনীতিতে একটা মজা আছে। একটা হাসিনার পুতুল, হাসিনার ছেলে, এরা বুঝে ফেলছে। ওই ভারতে দেখবেন রাজনীতির যে একটা মজা আছে, ইন্দিরা গান্ধীর ছেলে, পুতির বউ ইত্যাদিরা বুঝছে। কাজেই কমিউনিস্ট পার্টিতে এরকম বিষয়টা না। কমিউনিস্ট পার্টিতে ওয়ার্কার শ্রেণী ক্ষমতায় আসে এবং সকল মানুষের এক নজরের শাসন ব্যবস্থা, নিয়ম কানুন সব এক। এখানে কোনো ওই কমিউনিস্ট ওই নেতার ওই কোন ছেলে কেমন, বউ কেমন, কমিউনিস্ট পার্টিতে এইসব নাই। কমিউনিস্ট পার্টিতে একটা ধারাবাহিক থাকে, নেতৃত্বের একটা ধারাবাহিক থাকে, কিছুটা অলিখিত, লিখিত না। তারপরে কোন নেতা আসবে এটা পরীক্ষিতভাবে, পিতৃতান্ত্রিক না। অর্থাৎ সমাজতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার মতো মতাদর্শবাদ জানা জ্ঞানী লোকরা একটা সিরিয়াল থাকে। বুর্জোয়াদের ভিতরে এই সিরিয়ালটা না। বুর্জোয়াদের ভিতরে রাজনীতির মজাটা, ফায়দাটা হাসিল করা হলো বুর্জোয়াদের ভিতরে। কমিউনিস্টদের ভিতরে বিষয়টা ভিন্ন। অর্থাৎ সমাজতন্ত্রের বিনির্মাণ, সমাজতন্ত্র এগিয়ে নিয়ে যাওয়ার মতো ধারাবাহিক লোকগুলোকে এরা চিহ্নিত করে রাখে, আন্ডারলাইন করে রাখে। এখানে শোষণের জন্য না। বুর্জোয়াদের বেলা ওই যে হাসিনার ছেলে জয়কে নিয়ে, আবার পুতুলকে নিয়ে, ওই যে এরশাদের ছেলে বউ রওশন, আবার এরশাদের ভাই একটা আছে, এই ভাই ব্রাদার, স্ত্রী পুত্র, সালাশালি এই পর্যন্ত দেখে কেন? ওদের রাজনীতির মজাটা। আর কমিউনিস্ট পার্টির ভিতরে যে সিরিয়ালটাকে, সেটা হলো সমাজতন্ত্র বিনির্মাণ এবং টিকিয়ে রাখাটা। পার্থক্য হলো এখানে। তো অনেক কথা বলে ফেললাম। মেহেদি, আপনার ছিল দুটো প্রশ্ন, যে কমিউনিস্ট পার্টি বা শ্রমিক শ্রেণীর ক্ষমতায় এলে পূর্বতনদের কি হবে। পূর্বতনদের রাজতন্ত্র ভেঙে গেলে, রাজা বা ব্রিটিশ চলে গেলে তাদের যা হয়েছে এ দেশে তা হবে, কিন্তু প্রতিশোধ না। বুর্জোয়াদের যে সংবিধান এটা বাতিল করে দেওয়া হবে, কমিউনিস্টদের সংবিধান হবে, অর্থাৎ ওয়ার্কার্স ক্লাসের সংবিধান হবে। এটা কোনো প্রতিশোধের বিষয় না, এটা সমাজ পরিবর্তনের একটা বিষয়। কাজে এটা গোলাই ফেলবেন না যে আমরা এসে তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাইকে জবাই দেব, সবার গলায় মালা ঝুলিয়ে দেব, বাস হাতে তালি দেব, আমরা ক্ষমতায় 5 বছর থাকবো, এইসব না। কমিউনিস্ট পার্টির একটা কমিউনিজম, শোষণহীন সমাজ ব্যবস্থার প্রোগ্রাম নিয়ে আসবে।
শোষণহীন সমাজ হয়ে যাবে, সফল হবে, কমিউনিস্ট পার্টির ক্ষমতা থাকবে না। একটা ম্যানেজমেন্ট থাকতে পারে। একটা সংসারে যদি সব অভিভাবক মারা যায়, কেউ না কেউ ওটা দায়িত্ব পায়। ঠিক তাই এখানে শোষণটার জন্য না, এটা ধারাবাহিকভাবে। তবে শ্রেণীহীন সমাজের পুলিশ মিলিটারি থাকে না। গোটা দুনিয়া বা একটা দেশে ম্যানেজমেন্ট থাকে নিরস্ত্র, তার কোনো পুলিশ লাগে না, তার কোনো পুলিশ মিলিটারি লাগে না। পার্থক্য হলো এখানে। কাজী মেহেদী, আপনার যে প্রশ্নটা যে শ্রমিক শ্রেণীর ক্ষমতায় আসলে বিএনপি আওয়ামী লীগদেরকে গলায় আমরা জুতা পরাবো না। আমাদের শ্রমিক কৃষকের একটা ম্যান্ডেট আছে, একটা প্রোগ্রাম আছে, সেই অনুযায়ী একটা সংবিধান দেবে, প্রতিশোধ নেবে না, প্রতিশোধ না। তো এত প্রশ্ন পথে ঘাটে চায়ের দোকানে বসেই শোনা যাচ্ছে দেশের কথা, তারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন। যেমন ওই লোকটা, আমি নামও জিজ্ঞাসা করিনি, আমি একটু নদীর উপরে যাও, এটা একটা খাওয়াঘাটের কথা, আমি তবে চলে গেলাম। পরে ওখানে এসে ওই লোকটার খোঁজাখুঁজি করে পাইনি, লোকটা একটু পরিচয় জানার জন্য। উনি বলছে পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক, ভাইতান্ত্রিক, শালা সম্বন্ধী তান্ত্রিক যে ব্যবস্থাটা ভারতবর্ষে বা বাংলাদেশে, উনি বলছি আর কি কোনো লোক নেই যে হাসিনার পুতুলকে বানাতে হবে, বা চেয়ারম্যান মারা গেল তার বউকে বানাতে হবে, আর জাতি দেশ মিলে তার বউকে ভোট দেয়। এই বোকান্তিতে কেন? লোকটা উত্তর, আমি সেখানে অনেক লোক ছিল যেন আমি ওই কথা অংশ নিইনি। এটা সুদূর ওই ওই দেশপ্রেমিক নেতার অভাব ছিল, দেশপ্রেমিক পার্টির অভাব ছিল। আমাদের দেশে আজও দেশপ্রেমিক নেতা এবং দেশপ্রেমিক পার্টির খুব ঘাটতি আছে, অভাব আছে। তো থ্যাংক ইউ, পরবর্তীতে আবার আলাপ হবে। প্রচুর প্রচুর প্রশ্ন আছে, আমাকে এত প্রশ্ন দিতে হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আমি সাথে আছি, আপনার সাথে থাকবেন।